বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার, প্রথম আইডল, ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল সত্যি কি ফিক্সার ছিল নাকি ষড়যন্ত্রের বলি হয়েছিল? আজকের ভিডিওতে আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করব। এক সময়ের দেশসেরা সুপারস্টার, বাংলাদেশের একমাত্র স্টাইলিশ ব্যাটসম্যান, লিটল মাস্টার খ্যাত মোহাম্মদ আশরাফুল আন্তর্জাতিক স্ট্যাটাস প্রাপ্ত প্রত্যেকটা দলের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয়ের দিনে আশরাফুলের অবদান ছিল অনবদ্য। এমনকি প্রত্যেকটা দলের বিরুদ্ধে প্রথম জয়ে আশরাফুল ছিল ম্যাচ সেরা। ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বা কার্ডিফের স্মৃতি এখনও বাঙালি ক্রিকেট প্রেমীরা ভুলতে পারেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে 400 রানের টার্গেট তাড়া করতে নেমে আশরাফুলের 360 ডিগ্রি অ্যাঙ্গেলের দুঃসাহসী ব্যাটিং, 52 বলে 94 রানের মার কাটার ইনিংস ভয়ের জন্ম দিয়েছিল শক্তিশালী ইংল্যান্ড শিবিরেও। আশরাফুল এমন একজন খেলোয়াড় ছিল যে ওল্ড জেনারেশন থেকে ইয়াং জেনারেশন সবার সাথেই ক্রিকেট খেলেছে। যারা 2014 সালের আগে থেকে খেলা দেখে তারা আশরাফুলের ইতিহাস অবশ্যই জানে। যারা 2015 সালের পর থেকে খেলা দেখে তারা অবশ্য আশরাফুলের ইতিহাস খুব কমই জানে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো বড় বড় উপমহাদেশ থেকে শুরু করে অনেক দেশ, বাংলাদেশ নামে যে দেশ আছে সেটাই তারা জানতো না, চিনতো না। যখন বলা হতো ক্রিকেটার আশরাফুলের দেশ তখন তারা চিনত। এখন আপনারা যে ইতিহাস জানেন সেটা সম্পূর্ণ ভুল ইতিহাস। এখনকার মানুষেরা জানে সাকিব, তামিম, মাশরাফিদের জন্য বাংলাদেশকে সারা বিশ্ব চিনেছে। এটা সম্পূর্ণ মিথ্যা, ভুল ইতিহাস। সত্য ইতিহাস এটাই, আশরাফুলের জন্য সারা বিশ্ব চিনেছে বাংলাদেশকে। সেদিনের কথা 2023 সালে পাপন সাহেব নিজে বলেছে তিনি কোনো একটা কাজে ইংল্যান্ডের কোনো একটা শহরে গিয়েছিল। সেখানে পাপন সাহেব যখন পরিচয় দেয় বাংলাদেশ ক্রিকেটের ভোট প্রদান বলে, তখন তারা আশরাফুলের দেশের বলে সংবর্ধনা করে। তখন সবাই বলতে থাকে তুমি ক্রিকেটার আশরাফুলের দেশের। তখন পাপন সাহেব বলে হ্যাঁ, আশরাফুল সম্পর্কে তারা অনেক প্রশ্ন করতে থাকে, অনেক কিছুই জানতে চায়। সারা বিশ্বের মানুষের কাছে আশরাফুল এতটাই জনপ্রিয় ছিল, এত বছর পরেও তাকে ভুলতে পারেনি ক্রিকেট প্রেমীরা। সেই সময়ে রিকি পন্টিং, জয় সূর্যা, সচিন টেন্ডুলকার, অ্যাডম গিলক্রিস্টদের মতো বাঘা বাঘা ব্যাটসম্যানদের 70 থেকে 80 স্ট্রাইক রেটে ব্যাট করতে অনেক বেশি স্ট্রাগল করতে হতো, কষ্ট করতে হতো। বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট ছিল 40 থেকে 55 এর মতো, কিন্তু মোহাম্মদ আশরাফুলের সেই সময়ে, সেই যুগে 80 থেকে 100 স্ট্রাইক রেটে ব্যাট করত। আশরাফুল এতটা জনপ্রিয় হবেই না কেন? আপনারা এখন যাকে চিনেন এবি ডিভিলিয়ার্স, মিস্টার 360 নামে, কিন্তু মজার বিষয় হলো এবি ডিভিলিয়ার্স নিজে বলেছে সে মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং কপি করে তার মতো খেলার চেষ্টা করে। আর 360 ডিগ্রি শটের আবিষ্কারক এবিডি না, মোহাম্মদ আশরাফুল। আগে যখন বাংলাদেশের খেলা হতো যে কোনো দেশের বিরুদ্ধে, তখন ধারাভাষ্যকার থেকে কমেন্ট্রি বক্সে শোনা যেত বাংলাদেশের সাথে খেলা হচ্ছে না, খেলা হচ্ছে আশরাফুলের সাথে অস্ট্রেলিয়ার, আশরাফুলের সাথে ইংল্যান্ডের, আশরাফুলের সাথে ইন্ডিয়ার। এমনকি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের দর্শক, ক্রিকেট প্রেমীরা এই একই কথা বলতো। সারা বিশ্বে আশরাফুল এতটাই জনপ্রিয় ছিল যে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আগে যখন বাংলাদেশের খেলা হতো আর মোহাম্মদ আশরাফুল যদি আউট হয়ে যেত, তখন সারা দেশের 80% ক্রিকেট প্রেমীরা টিভি অফ করে দিত। আশরাফুল প্রথম বাংলাদেশি হিসেবে আইপিএলে ডাক পায়। প্রায় 1.5 যুগ আগে আইসিএলেও প্রথম বাংলাদেশি হিসেবে ডাক পায় মোহাম্মদ আশরাফুল। 10 কোটি টাকার অফার করা হয় মোহাম্মদ আশরাফুলকে। 1.5 যুগ আগের 10 কোটি মানে এখনকার প্রায় 30 কোটি। অথচ সেই সময়ে আশরাফুল দেশের খেলার জন্য 10 কোটি টাকার অফারও ক্যান্সেল করে দেয়। আর সেই সময়ে দেশের ক্রিকেটকে অন্ধকারে ডুবিয়ে দেশের খেলা বাদ দিয়ে মাত্র 20 থেকে 30 লাখ টাকার লোভ সামলাতে না পেরে আইসিএলে খেলতে গিয়েছিল আফতাব আহমেদ, শাহরিয়ার নাফিস, অলোক কাপালি, হাবিবুল বাশাররা। 20 থেকে 30 লাখ টাকায় তারা বিক্রি হয়েছিল। অথচ আশরাফুল একাই
10 কোটি টাকার অফারও ফিরিয়ে দিয়েছিল। এই মোহাম্মদ আশরাফুলকে আপনাদের ফিক্সার মনে হয়? কি অভাব ছিল আশরাফুলের? না ভক্তবৃন্দ, না জনপ্রিয়তা, না টাকা পয়সা, কোনো কিছুরই কমতি ছিল না। আপনাদের মনে কি কখনো প্রশ্ন জাগে না যে আশরাফুল সেই 1.5 যুগ আগের 10 কোটি টাকার অফার ফিরিয়ে দিতে পারে? সেই আশরাফুল মাত্র 1 লাখ টাকার জন্য বিপিএলে কেন ফিক্সিং করতে যাবে? আপনাদের মনে কি কখনো এটা প্রশ্ন জাগে না? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার মতো বড় বড় দেশগুলো আশরাফুলের দানবীয় মারমুখী ব্যাটিং তাণ্ডবের জন্য কোটি কোটি টাকার অফার দিয়েছে, অথচ আশরাফুল বারবার সেই কোটি কোটি টাকা প্রত্যাখ্যান করেছে। সে সামান্য লাখ টাকার বিপিএলে কেন ফিক্সিং করতে যাবে? বাঙালি জাতি, আপনারা সারা জীবন হুজুকেই বাঙালি থেকে গেলেন, নিজের বিবেক দিয়ে বিবেচনা করতে পারলেন না কখনো। এখন আশরাফুলের অনেক স্পাইরাই বলবে, সে যদি ফিক্সিং না করে থাকে তবে কেন মিডিয়াকে ডেকে সারা দেশের মানুষের কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইল, নিজেকে ফিক্সার বলে দাবি করল? ভাই, খালি চোখে মিডিয়ার সামনে যেটা দেখেন সেটা সবসময় সত্যি হয় না। তার বাস্তব উদাহরণ আমি দিচ্ছি। কিছুদিন আগের কথা, ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থানের কথা মনে আছে সবার? ডিবি হারুনের অস্ত্রের মুখে সার্জিস, নাহিদ, আসিফ, হাসনাতরা মিডিয়ার সামনে কি বলল? তারা আন্দোলন তুলে নিচ্ছে, তারা আর কোনো দেশের মানুষের প্রাণহানি যাচ্ছে না, দেশের মধ্যে হট্টগোল চাচ্ছে না। কিন্তু তারপর পরই আমরা কি শুনতে পেলাম? তারা নাকি অস্ত্রের মুখে এ ধরনের কথা বলেছে। ভাই, আশরাফুলের ব্যাপারটা এর চেয়েও বেশি ভয়ানক ছিল। আমি কারো নাম প্রকাশ করতে পারবো না নিরাপত্তাজনিত কারণে। সেই সময়ে আশরাফুলকে শুধু দেশ সেরা না, বিশ্ব সেরা সুপারস্টার বলা চলে। আশরাফুলের একটা অটোগ্রাফ পেতে, আশরাফুলের সাথে একটা সেলফি নিতে শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের মানুষের মধ্যে হিরিক করে থাকতো। সারা বিশ্বের তরুণীদের কাজ ছিল মোহাম্মদ আশরাফুল। কারো নাম প্রকাশ করব না। বোর্ডের কোনো এক কর্মকর্তার ভাতিজি প্রেমে পড়ে মোহাম্মদ আশরাফুলের। আশরাফুলকে সেই তরুণী ডিনার এবং ডেটিংয়ের অফার করে। আশরাফুল তো আর অন্য সবার মতো লুচ্চা না। সে অল্প বয়সে ভালোবেসে পারিবারিকভাবে বিয়ে করে অর্চি নামের একটা মেয়েকে। কাজেই আশরাফুল বোর্ড কর্মকর্তার ভাতিজির ডিনার, প্রেম কিংবা ডেটিংয়ের কোনো অফারে সম্মত না দিয়ে সেই বোর্ড কর্মকর্তার ভাতিজির অফার না করে দেয়। বোর্ড কর্মকর্তার ভাতিজি আশরাফুলের নাটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আশরাফুলকে বিপদে ফেলার সমস্ত রকম মাস্টার প্ল্যান সাজানো হয়। প্রথম কারণ হতে পারে এটা। এখন আসি দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণটা হতে পারে হিংসাত্মমূলক মনোভাব। যে দেশেই যাক না কেন, সে দেশেই বোর্ড কর্মকর্তাদের থেকে আশরাফুলের সুনাম এবং সম্মানটা অনেক বেশি ছিল। যতই হোক, রাজামন্ত্রী বাদ দিয়ে সেনাপতির সুনাম এবং সম্মানটা বেশি হলে রাজামন্ত্রীরা তো হিংসাত্মমূলক মনোভাব নিয়ে জ্বলবেই। এখানে রাজামন্ত্রী বলতে আমি বুঝিয়েছি ভোট প্রদান এবং ভোট কর্মকর্তাদের, আর সেনাপতি বলতে বুঝিয়েছি মোহাম্মদ আশরাফুলকে। আরেকটা কারণ হতে পারে, ভোট কর্মকর্তারা যে দেশে যেত তাদেরকে বা বাংলাদেশ বলতে কেউ চিনত না। পরিচয় দিতে হতো ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের দেশের বলে, তবেই সেই দেশগুলো তাদেরকে চিনত। এই কারণটা তাদের ইগো বা প্রেস্টিজে বাধত, যে কারণে গভীর ষড়যন্ত্র করে আশরাফুলকে সরিয়ে দেওয়ার। আচ্ছা, তর্ক বিতর্কের জেরে ধরেই নিলাম আশরাফুল বিপিএলে ফিক্সিং করেছে। এখন আমার প্রথম প্রশ্ন হলো, কোনো ফিক্সার কি নিজে ইচ্ছে করে মিডিয়ার সামনে নিজেকে ফিক্সার বলে দাবি করে? চোর কি কখনো চুরি করে স্বীকার করে যে আমি চুরি করেছি? কখনোই না। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, যে কোনো ম্যাচ ফিক্সিং কি একজন ব্যক্তি করতে পারে? একজন ব্যক্তির দ্বারা কোনো ম্যাচে কখনো ফিক্সিং সম্ভব না। আমার তৃতীয় প্রশ্ন হলো, ইন্টারন্যাশনাল ম্যাচ ফিক্সিং করেও তো কেউ 8 বছরের জন্য নিষেধাজ্ঞার সাজা পায় না। সেখানে আশরাফুলকে সামান্য একটা বিপিএল ম্যাচ ফিক্সিংয়ের জন্য 8 বছরের নিষেধাজ্ঞা কেন দেওয়া হলো?
যদিও বা আশরাফুল ফিক্সার ছিল না। এরকম লিগ পর্যায়ের ম্যাচের জন্য তো নিষিদ্ধ হওয়ার কথা ছিল 2 থেকে 3 বছর, তার মধ্যে আপিল করলে 1-2 বছরের মধ্যে নিষেধাজ্ঞা শেষ হয়ে যেত। যদিও বা আমি আগেও বলেছি, এখনও বলতেছি, আশরাফুল মোটেও ফিক্সিং করেনি, সে ফিক্সার না। আশরাফুলকে রাজনৈতিক ইস্যু হোক বা ভোট কর্মকর্তাদের হিংসাত্মমূলক মনোভাব ইস্যু হোক, তাকে সুপরিকল্পিতভাবে বড় একটা মাস্টার প্ল্যান সাজিয়ে আশরাফুলের ক্যারিয়ার ধ্বংস করা হয়েছে। যে আশরাফুল সারা বাংলাদেশের আশার ফুল ছিল, সে আশরাফুলকে গভীর ষড়যন্ত্র করে ফিক্সার বলে তুলে ধরেছে। এই ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো অনেকটাই বুঝতে পেরেছেন কিংবা আঁচ করতে পেরেছেন যে আশরাফুল সত্যি ষড়যন্ত্রের শিকার হয়েছিল। বন্ধুরা, তোমরা যদি আশরাফুল ভক্ত হও তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও এবং ভিডিওটা তোমার ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যারা এতদিন আশরাফুলকে ভুল বুঝতো কিংবা এখনো ভুল বোঝে। আশরাফুল সম্পর্কে তাদের ভুল ধারণা তোমাদের শেয়ারের উছিলায় যেন ভেঙে যায়।